দেখো রাসায়নিক বিক্রিয়া আর গ্রিন কেমিস্ট্রি। তো এখান থেকে এই লাইনটা লাগবে যে রাসায়নিক জ্বালানি রূপে কোনটা ব্যবহার করা হয়। রাসায়নিক জ্বালানি রূপে ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক গ্যাস আর কয়লা। প্রাকৃতিক গ্যাস আর কয়লা। আর কয়লাতে কোন উপাদান থাকে? সালফার থাকে, সালফার। কয়লাতে মূলত থাকে হচ্ছে কার্বন, আর কার্বনের পাশাপাশি সালফারও থাকে। আর সালফার থাকে, বুঝছো? আর হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডকে বলা হয় গ্রিন হাউস গ্যাস, আর এটা কি করে? গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। আর সালফার ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিড বৃষ্টি ঘটাতে সাহায্য করে। আর আর দুটো এখানে লিখে রাখো, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর সালফিউরাস অ্যাসিড। এই দুটো হচ্ছে অ্যাসিড বৃষ্টিতে সাহায্য করে, বুঝছো? সালফিউরিক আর সালফিউরাস অ্যাসিড। তাহলে নিচের দিকে আসবো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। এখান থেকে জাস্ট পড়বে হচ্ছে এই যে 12টা নীতি, আর এই যে নীতিগুলোর হেডলাইন। 12টা নীতি আর নীতিগুলোর হেডলাইন: বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোত্তম ইকোনমি, ইকোনমি, আর হচ্ছে ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার। আর একটা তোমার এখান থেকে দেখায় যে এখানে দেখো রয়েছে নিরাপদ দ্রাবক ব্যবহার, ঠিক আছে? দ্রাবক, এখন পরীক্ষায় যদি এই দ্রাবকের জায়গায় দ্রবণ বা এই ধরনের যে টাইপ আছে এগুলো দিয়ে কিন্তু দিয়ে দিতে পারে যে কোনটাই গ্রিন কেমিস্ট্রি হচ্ছে তোমার নিয়ম, তখন কিন্তু দ্রাবক হবে, অন্যগুলো হবে না, দ্রাবক। এটা একটু মনে রাখবা। আর এই যে হেডলাইন গুলো দেখে যাবা। আর পরের পেজে একটা আছে, দেখো এখান থেকে রয়েছে যে এটার উত্তরটা একটু মনে রাখবা, যে এর অ্যাটন ইকোনমি কত। যে ম্যালিক অ্যানহাইড্রাইট উৎপাদন, ম্যালিক অ্যানহাইড্রাইট উৎপাদনের অ্যাটন ইকোনমি হচ্ছে সর্বোচ্চ অ্যাটন ইকোনমি হচ্ছে 57.63%, 57.63%। এটা। আর বর্তমানে সংশ্লিষ্ট পদ্ধতির উৎপাদন সর্বোচ্চ 70 থেকে 90%-এর মধ্যে হয়ে থাকে, 70 থেকে 90%-এর মধ্যে। দেখো পরের পেজে এখান থেকে এগুলো একটু লাগবে, খুব গুরুত্বপূর্ণ। স্মোক, স্মোক, স্মোক। তো দেখো স্মোক শব্দটা আইছে কোনটা কোনটা থেকে? এটা আইছে স্মোক প্লাস ফগ। ফগ, ফগ মানে হচ্ছে কুয়াশা। আর এটা স্মোক, তুই প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম। হ্যাঁ, ফগ, ফগ মানে হচ্ছে কুয়াশা, আর স্মোক মানে হচ্ছে তোমার ধোঁয়া। তাহলে ধোঁয়া আর কুয়াশার সমন্বয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে স্মোক। আর এর পিএইচটা কত? পিএইচ হচ্ছে 2। আর এতে কোন গ্যাস থাকে? সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে। এবার দেখো যে এর জন্য গ্রিন আর শিল্প প্রক্রিয়ায় দ্রাবক রূপে কোনটা কোনটা ব্যবহার করা যায়। মানে এটা কিন্তু সবুজ, এতে কোনটা কোনটা দ্রাবক রূপে কোনটা কোনটা ব্যবহার করা হয়। একটা হচ্ছে অনুদ্বায়ী জৈব দ্রাবক, অনুদ্বায়ী জৈব দ্রাবক, অজলীয় আয়নিক দ্রাবক, আর হচ্ছে জৈব দ্রাবক বিহীন উৎপাদন পদ্ধতি, আর হচ্ছে পানি ব্যবহার ভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, এই চারটা পড়তে হবে, এই চারটা। দেখো নিচের দিকে যাই, কিছু আছে কিনা। দেখো একমুখী আর দ্বিমুখী বিক্রিয়া, একমুখী আর দ্বিমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা একটু দেখে রাখবা, সংজ্ঞা। আর যে আবদ্ধ পাত্রে চুনা পাথরের তাপীয় অভিযোজন, এটা কোন বিক্রিয়া? এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। দেখো আবদ্ধ পাত্রে যদি হয়, আবদ্ধ, আবদ্ধ পাত্রে সব বিক্রিয়া হচ্ছে উভমুখী, সব বিক্রিয়া উভমুখী। আর যদি খোলা পাত্রে হয়, খোলা পাত্রে সব বিক্রিয়া একমুখী, একমুখী। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আবদ্ধ পাত্রে উভমুখী আর খোলা পাত্রে একমুখী। কেন? কারণ ধরো তোমার এটা হচ্ছে একটা পাত্র, হ্যাঁ, তো এই পাত্রে আমি মুখ আটকায় দিলাম, মুখ আটকায় দিলে কি হবে? এখান থেকে একটা উৎপাদ উৎপন্ন হবে। এখন এই উৎপাদটা উৎপন্ন হয়ে বাইরে তো বেরোনোর পথ নেই, তাহলে এর ভিতরে থাকবে। তাহলে আবার যখন দুটো দুটো উৎপাদ উৎপন্ন হবে, তখন ওই দুটো উৎপাদ আবার নিজেদের ভিতরে বিক্রিয়া করে আবার সেই তাদের প্রথমে যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে যাবে। এই জন্যই আবদ্ধ পাত্র হচ্ছে উভমুখী আর খোলা পাত্র হচ্ছে একমুখী। আমাদের এখন নিচের দিকে আসলে এইখান থেকে এই যে তাপমাত্রা আসছিল, আর এর বর্ণটা একটু মনে রাখতে হবে, বেগুনি বর্ণ, বেগুনি বর্ণ। এই দুইটাই ম্যাট পরীক্ষায় ছিল, ম্যাট, বুঝছো? যে তাপমাত্রা, যে হাইড্রোজেন আর আয়োডিনের বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 450। আর এর যে হাইড্রোজেন আয়োডাইডের কি বর্ণ? বেগুনি বর্ণ। অর্থাৎ উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য আছে কিছু, এই বৈশিষ্ট্যগুলো লাগবে, সবগুলোই লাগবে। ঠিক আছে। আর দেখো এখানে একটা জিনিস, যে এক সমান বা একমুখী তীরের পরিবর্তে দুটো অর্ধমুখী তীর, দুটো অর্ধমুখী তীর যাবে। দেখো পরীক্ষায় কিন্তু এইভাবে দিয়ে দিতে পারে, যে এইটা এইভাবে থাকলো, এইটা এইভাবে থাকলো, আর এটা এইভাবে থাকলো, আর এইটা এইভাবে থাকলো, তখন কিন্তু হবে না। বা উল্টো দিকে থাকলো, এরকম কিন্তু হবে না। প্রত্যেকটার একটা করে হাত থাকবে, বুঝছো? প্রত্যেকটার একটা করে হাত থাকবে।
এই জিনিসগুলো একটু দেখে নিবে, মানে কেমন দেখতে আর কি এই জিনিসটা। দেখা গেলো পরীক্ষা দিয়ে দিলে যে নিচের কোনটি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি, তখন সমান চিহ্ন থাকবে, একমুখী তীর থাকবে, দুইমুখী তীর থাকবে, আর দুইমুখী অর্ধ তীর থাকবে। ঠিক আছে, ছোট ছোট বিষয় একটু খেয়াল করতে হবে। দেখো তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী, প্রকৃতপক্ষে একমুখী কোনো বিক্রিয়া হয় না। তাহলে যদি পরীক্ষা থেকে তাত্ত্বিকভাবে কোন সব রাসায়নিক বিক্রিয়া কেমন, তাহলে উভমুখী। দেখো উভমুখী পাত্রকে একমুখী করার উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়, এখানে তিনটা উপায় আছে, তিনটা উপায় হেডলাইন রাখবা। প্রথমটা হচ্ছে বদ্ধ পাত্রের উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রের একমুখীকরণ, বা তারপরটা হচ্ছে বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করা, বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করা। আর তৃতীয়টা হচ্ছে কি যে বিক্রিয়া স্থল থেকে উৎপাদকে সরিয়ে রাখা, উৎপাদ। পরীক্ষায় কিন্তু উৎপাদের জায়গায় বিক্রিয়কও দিয়ে দিতে পারে, নয় কোনটি, তখন তখন কিন্তু এই উৎপাদটা খেয়াল রাখবা যে উৎপাদ সরাতে হবে, বিক্রিয়ক না সরালে হবে। তা দেখো রাসায়নিক বিক্রিয়ার হারের এককটা আমাদের দেখতে হবে। তো এখান থেকে এই হারটা দেখবে যে আরেকটা জিনিস দেখতে হবে যে বিক্রিয়ার সাথে যে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধি করে। তাহলে যত বিক্রিয়ার দিকে যায় তখন কি হয়, তখন হচ্ছে বিক্রিয়কের যে ঘনমাত্রা, মানে বিক্রিয়কের পরিমাণ তো কমতে থাকে, যেটা বিক্রিয়া করে সেটা থেকে তো উৎপাদ উৎপন্ন হয় না। তাইলে এই পাশে যে থাকবে তার তো আস্তে আস্তে কমবে, আর এই পাশ থেকে যেটা উৎপন্ন হবে সেটা তো আস্তে আস্তে বাড়বে, তাহলে এর ঘনমাত্রা কমবে, এর ঘনমাত্রা বাড়বে, এখান থেকে তাই বলা হয়েছে। এবার দেখো এখানে বিক্রিয়ার হারের এককটা করতে হবে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। এখন মোল পার লিটারকে আবার মোলার বলা হয়, মোলার, তাহলে মোলার পার সেকেন্ডও আমরা বলতে পারি। ঠিক আছে, এখানে দুইটাই দেওয়া আছে, এই দুটো করতে হবে। দেখো সক্রিয় ভর বলতে বিক্রিয়া দ্রবণের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা এবং গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে আংশিক চাপ বসায়। তাহলে কি, তাহলে এখানে বলছে হচ্ছে সক্রিয় ভর, সক্রিয় ভর এটা কি, যদি হচ্ছে আমাদের যে উৎপাদ বা দ্রবণটা যদি বিক্রিয়কের দ্রবণের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা যদি বিক্রিয়ক হয়, তাহলে এর ক্ষেত্রে আমাদের করতে হবে, সক্রিয় ভর করতে হবে যে মোলার ঘনমাত্রায়। আর যদি হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ক হয়, এটা হচ্ছে তরলের ক্ষেত্রে, এটা তরল, আর এটা যদি গ্যাসীয় হয়, তাহলে তখন আমাদের হিসাব করতে হয় কি আংশিক চাপ। ঠিক আছে, আংশিক চাপ, এই দুটো। পরের পেজে যাই। দেখো এখান থেকে আমাদের এই প্রশ্নটা একটা প্রশ্ন আছে একটু আগে, যেটা দেখেন বিক্রিয়ার হারের একক কোনটা, মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, এটা। এবার দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা। তো এখান থেকে দেখতে যে এই একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ার সময় বিক্রিয়ার হারকে যে বিক্রিয়ার উপর একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সময়ের বিক্রিয়ার হারকে সে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। ঠিক আছে, বিক্রিয়ার হার ধ্রুবক বলে। এই বিক্রিয়ার হার ধ্রুবকের আরেক নাম হচ্ছে আপেক্ষিক বিক্রিয়ার হার। দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্যের ভিতরে বৈশিষ্ট্য পড়বা, আর পাশাপাশি এই ছকটাও পড়বা, এই ছকটার ভিতরে কি পার্থক্য আছে, প্রথমটা হচ্ছে সংজ্ঞা, আর দ্বিতীয়টা হচ্ছে কি বিক্রিয়ার হার শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হার পরিবর্তিত হয়, আর তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হার ধ্রুবকের মান ও পরিবর্তিত হয়। তাহলে এটা কিন্তু পার্থক্য না, এটা কিন্তু মিল, এই দুটোর মিল। এবার নিচে দেখো তাপমাত্রা স্থির রেখে বিক্রিয়াগুলো ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার হারের পরিবর্তন ঘটে। তাহলে যদি ঘনমাত্রা পরিবর্তন করি তাহলে বিক্রিয়ার হারের পরিবর্তন ঘটবে, আর যদি তাপমাত্রা স্থির রেখে বিক্রিয়ার ঘনমাত্রা পরিবর্তন করলে তাহলে হচ্ছে হাত ধ্রুবকের কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পার্থক্য, আর এটা হচ্ছে মিল। দেখো বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভর করে, এটা হচ্ছে করে না, এটা পার্থক্য। আর এর একক আছে, আর এর এককটা বিভিন্ন ক্ষেত্রে মানে কোন মাত্রার বিক্রিয়া সেটার উপর নির্ভর করে। দেখি এখান থেকে আমাদের দেখা যাবে এল উইলহেমি কর্তৃক প্রমাণিত হয়েছে যে বিক্রিয়ার হার বা গতিবেগ প্রধানত এই লাইনটা ভালো করে গোল করো, এই জায়গাটা প্রধানত বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার উপর নির্ভর করে। এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছিল, কিন্তু প্রধানত শব্দটা যাচ্ছে হচ্ছে শুধুমাত্র ঘনমাত্রার ক্ষেত্রে, এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখো
410 পেজে আছে, 410। বিক্রিয়ার ক্রমের উপর বিক্রিয়ার হার ধ্রুবক, তাহলে বিক্রিয়ার ক্রমের উপর বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ভর করে। তাহলে কোন কোন ধরনের ক্রম হইতে পারে এবার আমাদের দেখতে হবে। এই যে এনটা, এই এনটা যে কিভাবে পাইছে এটা কেউ বলতে পারবে না, যে এন সমান 0 মানে এটা যে শূন্যতম বিক্রিয়া, এটা যে কোন দিকটা আসতেছে এটা কেউ মানে কোনো জায়গায় বলতে পারবে না আর কি। তার শূন্যতম বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, তাহলে শূন্যতম বিক্রিয়ার হার হচ্ছে ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। তাহলে এখানে লিখলাম হচ্ছে শূন্যতম, শূন্যতম। আর এর এককটা তাহলে কে এর যে একক সেটা হবে মানে মোল, মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর শূন্যতম বিক্রিয়া হচ্ছে ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, ঘনমাত্রার নির্ভরশীল নয়। এরপরে আমরা যাবো যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রথম ঘাতের বিক্রিয়া। আগেটা দেখেন শূন্য ঘাতের, এটা হচ্ছে প্রথম ঘাতের। এটা কিন্তু আবার বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, ঠিক আছে। আগেরটা দেখলে নির্ভরশীল না, আর এটা নির্ভরশীল। আর এর এককটা আমাদের দেখতে হবে, এর এককটা হচ্ছে মোল পার সেকেন্ড, মোল শুধু সেকেন্ড। এখানে কি হবে যে তোমার এইখানে একটা ট্রিক্স আছে বুঝছো, এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা দেখাচ্ছি। এখন আমাদের একক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে, উপরে লিখতে হবে মোল পার সেকেন্ড। আমাদের যদি শূন্যতম বিক্রিয়া হয় তাহলে এর নিচে শূন্য দিতে হবে, ঠিক আছে। সরি, শূন্য দিলে তো আবার ইনফিনিটি হয়ে যাবে। তো ধর এটার কোনো চেঞ্জ হবে না যদি শূন্যতম বিক্রিয়া হয়। যদি প্রথম ঘাতের বিক্রিয়া হয় তাহলে কি হবে, আমরা শুধুমাত্র একটা এম দেবো। যদি দ্বিতীয় ঘাতের বিক্রিয়া হয় তাহলে দুটো এম মানে এম স্কয়ার দেবো। যদি তিনটে ঘাতের বিক্রিয়া হয় তাহলে কি করব, তাহলে আমরা তিনটে এম মানে এম কিউব দেবো। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটার যে একক সে এককটা দেখতে পাবো। দেখো এটা পাইছি কি, যে এম পার এম, তাহলে শুধু পাবো পার সেকেন্ড পাবো। এটা কিসের একক, এটা হচ্ছে প্রথম ঘাতের একক। দেখো এই যে এটা দুটো এম দিচ্ছি মানে এটা দ্বিতীয় ঘাতের একক, তাহলে দেখো এটাই, এটা থেকে কিন্তু আমরা এই যে পার মোল পার মোল আর পার সেকেন্ড পাবো। আর এটা হচ্ছে তৃতীয় ঘাতের, তাহলে এই এককগুলো একটু মনে রাখবা যে যত ঘাতের একক হবে সেটা ততগুলো এম নিচে আসবে, ততগুলো এম নিচে আসবে। প্রথম ক্রম বিক্রিয়ার তিনটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে কখনো এ হয় না, কখনো শেষ হয় না। আর হচ্ছে এই অধ্যায়ের বিষয়টা হচ্ছে ফিজিক্সে আছে, এখানে এখান থেকে দেখলে বুঝবা না। তো হচ্ছে এটা নির্ভর করে না, বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভর করে না। এই যে ছোট ছোট বিষয় এইগুলো দেখবা। আর এটা হচ্ছে এই যে অধ্যায়, এই লাইনটা পড়বা এখান থেকে, যে এর অধ্যায় বিক্রিয়ার ঘনমাত্রার প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না, আর এটা হচ্ছে এর হার ধ্রুবক বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। এখান থেকে এই তিনটে লাইন পড়বা, শুধুমাত্র এই প্রথম লাইনগুলো। পরের পেজে যাই। এখানে এবার এখানে কইছে, আগেরটা দেখছিলাম যে নির্ভর করে না, এখানে কইছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অধ্যায়ও একটি মাত্র ভাই বিক্রিয়কের। 1 মিনিট তো আগের পেজটা যান একটু। হ্যাঁ, এখান থেকে ফার্স্ট তিনটে লাইন লিখে হয়েছে। হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় ক্রম, আগেটা দেখলাম প্রথম ক্রম, এবার হচ্ছে দ্বিতীয় ক্রম। দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে যে অধ্যায়ু এর বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রার সাথে কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক। প্রথম ক্রমের প্রথম খাতে দেখলাম যে সম্পর্ক নাই, নয়। আর হচ্ছে এখানে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে এই সম্পর্কটা একটু দাঁড়ায় রাখো, কোনটার সাথে কি সম্পর্ক। এবার দেখো আসবা 415 পেজে, যদি নতুন বই থাকে, আর যদি পুরনো বই থাকে তাহলে হচ্ছে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ, ঠিক আছে। এখান থেকে ভিভিআই এই টপিকসটা, এখান থেকে অনেকবার প্রশ্ন আছে। দেখো প্রথম লাইনে আছে একই বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী প্রধান নিয়ামক কি কি, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, একবার ডেন্টাল পরীক্ষা চলে আসে। তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা, বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী প্রধান নিয়ামক তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা। শুধু তাপ দিলে কিন্তু হবে না, তাপমাত্রা থাকা লাগবে। আর এখন নিচে আছে কি, নিচে আহ এখানে একটা লাইন ছিল, দেখি।
ও এই তো দেখো, বিজ্ঞানী আর্হেনিয়াস সর্বপ্রথম বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব অনুধাবন করেন। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী আর্হেনিয়াস, বিজ্ঞানী আর্হেনিয়াস। আর নিচের এই লাইনটা বেস্ট, মানে সব থেকে, যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে হয় তাহলে সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ বাড়বে? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো দেখেন এর কারণ কিছু আছে। প্রথম কারণ হচ্ছে, যদি তাপমাত্রা দেওয়া হয় তাহলে আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পাবে। যদি গতিবেগ বৃদ্ধি পায় তাহলে কি হবে? একটা অন্যের সাথে বেশি সংঘর্ষ হবে, ঠিক আছে, চারিদিক থেকে। এখন এই সংঘর্ষ হলে কি হবে? সংঘর্ষ হলে এখানে আবার তাপ উৎপন্ন হবে। এই তাপের ফলে এগুলো হচ্ছে তোমার খুব দূরত্ব হচ্ছে উৎপাদ থেকে, স্যার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে। আর তৃতীয়টা আছে যে সক্রিয়ণ শক্তি লাভ করে। সক্রিয়ণ শক্তি কি? একটা বিক্রিয়াকে, দেখো তুমি যদি একটা চাকরির পরীক্ষা দিতে যাও, এখন ওই পরীক্ষায় তোমার লেখা থাকলে যে তোমার অনার্স পাস হতে হবে। এখন তুমি তো পড়ো ইন্টারে, তোমার তো অনার্স পাসের সার্টিফিকেট নাই। তাহলে তুমি যখন সার্টিফিকেট পাবা তখন তুমি ওই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, বুঝছো? তাহলে এই সক্রিয়ণ শক্তিটাও সেম। যদি দেখা গেলো একটা বিক্রিয়ার জন্য 1000 কিলো জুল লাগবে, 1000 কিলোজুল পার মোল শক্তি লাগবে। এখন আহ কোনো একটা যৌগের এত নাই, ঠিক আছে, 800 আছে, 800 কিলোজুল আছে পার মোল। তাহলে এখন সে কি করবে? এখন এরে যদি আমরা তাপ দিই, এই 800 আমরা যদি তাপ দিই, তাহলে আমরা এই 800 তাপ দিয়ে আমরা এই যে 1000 কিলোজুল পার মোল শক্তি উৎপাদন করতে পারি। এখানেও তাই বলছে, যদি তাপমাত্রা দেওয়া হয় তাহলে সক্রিয়ণ শক্তি লাভ করতে পারে, বুঝছো? এইগুলো দেখো, আর্হেনিয়াসের সমীকরণ দেওয়া আছে, তো সমীকরণ লাগবে না। এবার এখান থেকে একটু দেখতে হবে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন বিক্রিয়ার নির্ণয়ন সক্রিয়ণ শক্তি হচ্ছে 50 কিলোজুল বা 50,000 জুল পার মোল। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে 50 কিলোজুল বা 50,000 জুল পার মোল। আর নিচের দিকেও দেখো সেম কথা কইছে যে 10 কেলভিন বা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে একই বিক্রিয়ায় দ্বিগুণ সংখ্যক বিক্রিয়ক অণু সক্রিয়ণ শক্তি লাভ করে এবং বিক্রিয়ার হার কতগুণ হয়? এখানে হচ্ছে দ্বিগুণ, আর আগে কিন্তু এক জায়গায় দেখছিলাম 2 গুণ বা 3 গুণ। তাহলে পরীক্ষায় যে কোনো জায়গা থেকে আসতে পারে, তখন কিন্তু দুইটা মাথায় রাখতে হবে, শুধু দুইও মাথায় রাখতে আর সাথে 2 ভাগ 3ও মাথায় রাখতে। আরএনএস সমীকরণ কোন কোন ক্ষেত্রে যাবে সেটা দেখতে হবে। শুধুমাত্র কোন ক্ষেত্রে? বিক্রিয়া, সংঘটিত বিক্রিয়া অথবা অসমসত্ব বিক্রিয়ার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। তাহলে আরএনএস উপপাদ্য শুধুমাত্র অসমসত্বের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সমসত্বের ক্ষেত্রে প্রযোজ্য নয় আরএনএস উপপাদ্য। পরের পেজে দেখো, বিক্রিয়ার হারের একক কি? এটা কি বলতে পারবা বিক্রিয়ার হারের একক কি? দেখে আসলাম একটু আগে। বিক্রিয়ার হারের একক বা চ্যাটে লিখতো। মোল পার বলো। মোল, মোল পার লিটার পার সেকেন্ড। হ্যাঁ, মোল পার লিটার পার সেকেন্ড বা মোলার পার সেকেন্ড, ঠিক আছে, দুইটাই হয়। দেখো পরের পেজে, এবার দেখো বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব। তাহলে বিক্রিয়ার গ্যাসীয় মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে তখন গ্যাসের আয়তন সংকুচিত হয়। ঠিক আছে, ধরো একটা বেলুন, এটা হচ্ছে একটা বেলুন, ঠিক আছে, একটা বেলুন। এখন এই বেলুনের পরে চারিদিকে চাপ দিচ্ছ, তাহলে কি হবে? চাপ দিলে এই বেলুনটা কি বড় হবে না ছোট হবে? অবশ্যই ছোট হয়ে আরো ছোট হবে। তাহলে কি আছে, এইখানে যে আয়তনটা ছিল এই আয়তনটা কি তাতে কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। এখানে সেম কথা বলছে, যদি বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে ওই গ্যাসের আয়তন সংকুচিত হয়, ঠিক আছে, সংকুচিত হয়। তাহলে এখান থেকে এই জিনিসটা মনে রাখতে হবে। আর নিচের দিকে দেখো যে বিক্রিয়কের ঘনমাত্রার সাথে কি সম্পর্ক? কোন বিক্রিয়ার হার এর ঘনমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে যদি কোনো বিক্রিয়ার ঘনমাত্রা বাড়ানো হয় তাহলে তার বিক্রিয়ার হারও বাড়বে। তাহলে আমরা দেখলাম কি, প্রথমটা দেখছিলাম তাপমাত্রা কি দেখছিলাম? যদি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে বিক্রিয়ার হার কত গুণ বাড়বে? কত গুণ বলো? আর পরেরটা পাইছি হচ্ছে চাপ যদি বাড়ায় তাহলে এর আয়তন ভি কমবে, বুঝছো? আর লাস্টেটা পাইছি হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রার সাথে হারের সম্পর্ক আবার সমানুপাতিক, ঠিক আছে, বিক্রিয়ার হারের সম্পর্ক সমানুপাতিক। 2 ভাগ 3 গুণ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, যদি তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় তাহলে 2 বা 3 গুণ বিক্রিয়ার হার
বৃদ্ধি পাবে। তাহলে এই তিনটাই কিন্তু মনে রাখতে হবে, আর কোনটার সাথে কি সম্পর্ক এগুলো একটু মনে রাখতে হবে। দেখো পরের পেজে যাবো। তো এবার দেখো তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, যে স্থিতিশক্তি বিক্রিয়কের স্থিতিশক্তি উৎপাদের স্থিতিশক্তির চেয়ে কম হয়। তাইলে বিক্রিয়ক স্থিতিশক্তি উৎপাদের স্থিতিশক্তি থেকে কম হয়। তাহলে কার স্থিতিশক্তি বেশি? তাপ কোন বিক্রিয়া? এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়া কিন্তু উৎপাদের স্থিতিশক্তি বেশি। আর যখন তাপ উৎপাদী বিক্রিয়া হবে তখন কিন্তু বিক্রিয়কের স্থিতিশক্তি বেশি থাকবে। তো এই দুটো জিনিস এখান থেকে জাস্ট খেয়াল করো, যে এটা হচ্ছে হারি হারি আর এটা হচ্ছে উৎপাদী বুঝছো? তাহলে বিক্রিয়কের স্থিতিশক্তি বেশি হবে, উৎপাদেরটা কম হবে যখন তাপ উৎপাদী হবে। আর যখন তাপ ভারী হবে তখন বিক্রিয়কের স্থিতিশক্তি থেকে উৎপাদের স্থিতিশক্তি বেশি হবে। আর একটা জিনিস খেয়াল করো, যে যদি তাপ হারি বিক্রি হয় তাহলে আমরা যে ডেল এইচটা পাবো, এই ডেল এইচটা হবে ঋণাত্মক, ডেল এইচ হবে ঋণাত্মক বা নেগেটিভ। আর তাপ উৎপাদী বিক্রিয়া কি হবে, যে ডেল এইচটা পাবো, এই ডেল এইচটা হবে পজিটিভ। ঠিক আছে, দেখো এখানে আছে কিনা দেখি একটু। তাহলে দেখো যে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ ঋণাত্মক, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ হবে ঋণাত্মক। আর হচ্ছে তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ হবে ধনাত্মক। তাহলে উপরেরটা প্লাস হবে, নিচেরটা মাইনাস হবে। এই দুটো জিনিস এখান থেকে একটু দেখে নাও। দেখো সমসত্ব তত্ত্বের ক্ষেত্রে কি কি শর্ত আছে। এই যে সমসত্ব তত্ত্ব, এখানে তিনটা শর্ত আছে, তিনটা শর্ত। তো প্রথম শর্ত কি, এদের ভিতরে সংঘর্ষ হতে হবে, বিক্রিয়কের অণু পরমাণু বা আয়নের মধ্যে সংঘর্ষ হতে হবে। আর দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্ত হচ্ছে একটি ন্যূনতম শক্তি সহযোগী হতে হবে, ন্যূনতম শক্তি সহযোগী হতে হবে। আর তৃতীয় শর্ত কি, একটা নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হইতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে। প্রথমটা দেখছিলাম যে সংঘর্ষ হতে হবে অণু বা আয়ন বা পরমাণুর ভিতরে, দ্বিতীয়টা কি, এটা নির্দিষ্ট বা ন্যূনতম শক্তি সহযোগ হইতে হবে। আর লাস্টেরটা হচ্ছে নির্দিষ্ট দিক বিন্যাসে হইতে হবে, দিক বিন্যাসে সংঘর্ষ হইতে হবে। তাহলে এই তিনটে শর্ত একটু দেখে রাখবো, যেহেতু তিনটে আছে তো এখান থেকে দেখা গেল একটা বাড়াই দিলাম তোমাদের পরীক্ষার জন্য, যে এখান থেকে একটা, বা উল্টায়ও দিতে পারি যে অনির্দিষ্ট দিক বিন্যাস বা অনির্দিষ্ট ন্যূনতম শক্তি, এরকম যেখানে তিনটে থাকবে ওইখান থেকে প্রশ্ন করা একটু সহজ হয়, কারণ ওইখান থেকে দেখা গেল একটা যে কোনো একটা বাড়ায় দিলে অপশন আর বাইরে থেকে আনা লাগে না। দেখো রাসায়নিক বিক্রিয়কের সক্রিয়ণ শক্তির সংজ্ঞা। সক্রিয়ণ শক্তি কি বলছিলাম, যে যতটুকু শক্তি বা যোগ্যতা তার অর্জন করা লাগবে কোন একটা চাকরি পাইতে গেলে, সেইটা হচ্ছে ওই মানুষের সক্রিয়ণ শক্তি। সেরকম একটা বিক্রিয়ার ক্ষেত্রেও সক্রিয়ণ শক্তির, একটা বিক্রিয়ায় যে একটা ন্যূনতম পরিমাণ শক্তি, যে আমাদের এখানে এক্স পরিমাণ শক্তি যদি উৎপাদন হয় তাইলে আমি এই বিক্রিয়াটা ঘটাবো বা এই বিক্রিয়াটা সম্পূর্ণভাবে ঘটবে। কিন্তু যদি এক্স এর থেকে কম বিক্রিয়া উৎপাদন হয়ে যায় তখন কিন্তু এই বিক্রিয়াটার, যে কোনো বিক্রিয়ায় আর সংগঠিত হবে না 100%। তো এই যে 100% সংগঠিত হওয়ার জন্য যে নির্দিষ্ট শক্তির দরকার, সেই শক্তিকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, তাহলে এবার দেখো পরের পেজে, দেখো নিচের দিকে বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। কারণ কারণ একটা যদি যোগ্যতায়, যদি কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যদি 2000 থাকে, তাহলে সেইটা বেশি, সেই বিক্রিয়ার হার বেশি হবে না 1000? 1000 বেশি, যে যদি কোনো সক্রিয় শক্তি থাকে তাহলে সেইটা বেশি হবে। এখন তোমাকে যদি বলা হয় তুমি 1000 টাকা উপার্জন করো আর তুমি 2000 টাকা উপার্জন করো, তাহলে তুমি কোনটা বেশি সহজে করতে পারবা? নিশ্চয়ই 1000 টাকা যেটা সেটা উপার্জন করতে পারবা। সেরকম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ারও তাপ উৎপাদন করবে। এখন তাপ 1000-এর যে সক্রিয়ণ শক্তি যেটা, সেটার ক্ষেত্রে তার তাপ উৎপাদন করে ওই বিক্রিয়াটা ঘটানো সহজ, তাহলে বিক্রিয়া যত সহজে ঘটানো যাবে তার বিক্রিয়ার যে গতি, বিক্রিয়ার হার বা গতি তত বেশি হবে। আর সে যদি 2000 কিলোজুল শক্তি অর্জন করতে করতে হাঁপায়ে যায়, তাহলে তো তার আর শক্তির বিক্রিয়ার হার কিন্তু বেশি থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের বলা হচ্ছে বিক্রিয়ার হার বা সক্রিয় শক্তি
সক্রিয় বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির মাত্রার ব্যস্তানুপাতিক। দেখো এবার হচ্ছে প্রভাবক। এই প্রভাবকের ভিতরে আমাদের পড়তে হবে যে প্রভাবকের কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন শক্তি ধারায় বা মেকানিজমে সংঘটিত হইতে হবে। সক্রিয় শক্তিকে হ্রাস করবে বা নিম্ন শক্তি ধারায় মেকানিজমে সংঘটিত হবে। দ্বিতীয়টা হচ্ছে উভয়মুখী সমমুখী পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করবে। এখন দেখো আর নিচে কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখো। দেখো প্রথমটা কি? কোন একটি উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না। তাইলে একজনের সংসার যেমন চলছিল সেরকমই চলবে, কিন্তু কি হবে যে মানে স্বামী স্ত্রী ছিল, স্বামী স্ত্রী থাকবে, বা স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে আর একটু বন্ধন দৃঢ় করতে পারে বাইরের কেউ, ঠিক আছে? সেরকম একটা প্রভাবকের কাজ হচ্ছে সে বিক্রিয়াটা যে হার বা বিক্রিয়ার যে গতি সেইটাকে জাস্ট সে বাড়াইতে পারে। কিন্তু বিক্রিয়া যদি এক্স এর থেকে ওয়াই উৎপাদন হতো, যে সাধারণ যে বিক্রিয়া অর্থাৎ প্রভাবক ছাড়াও যদি এক্স এর থেকে ওয়াই উৎপাদন হতো, তাহলে প্রভাবক সহ যদি আমরা বিক্রিয়াটা করি তাও কিন্তু আমাদের এক্স থেকে ওয়াই উৎপাদন হবে, ঠিক আছে? এখানে সেটা বলছে। এবার প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। তাহলে কি সুনির্দিষ্ট? যেমন আমরা পড়ছিলাম যে ক্যাটালেস এনজাইম কোনটা ভাঙে বলতো? ক্যাটালেস লাইসোজাইমের ভিতরে যে থাকে ওটা। হ্যাঁ, ক্যাটালেস হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙে, বুঝছো? হাইড্রোজেন পারঅক্সাইড। এখন ক্যাটালেস এনজাইমে যদি আমরা বলি যে ক্যাটালেস এনজাইম তুই যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ভাঙ, ঠিক আছে? তাইলে কি ক্যাটালেস তা পারবে? তা কিন্তু পারবে না। কেন? কারণ ক্যাটালেজের যে শক্তি সেই শক্তিটা শুধুমাত্র সুনির্দিষ্ট এই যে হাইড্রোজেন পার অক্সাইডের ক্ষেত্রে, এই শক্তি দিয়ে সে হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভাঙতে পারে না। সেরকম প্রত্যেকটা প্রভাবকের কিছু সুনির্দিষ্ট কার্যকারিতা আছে। বা দেখো বিক্রিয়া শেষে প্রভাবকের ভরের বা গঠনের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ বিক্রিয়া শেষে যে ক্যাটালাইস এনজাইমও যেমন ঠিক তেমনই থেকে যাবে। অর্থাৎ 5 গ্রাম যদি আমরা প্রভাবক নিই, তাহলে বিক্রিয়া শেষেও দেখবো আমরা 5 গ্রাম প্রভাবকই আছে, শুধুমাত্র উৎপাদ আর বিক্রিয়কটা পাল্টাবে। আর দেখো সামান্য পরিমাণ প্রভাবক বিক্রিয়ার বেগ কাঙ্ক্ষিত মানে বৃদ্ধি বা হ্রাস করতে পারে। অনেকগুলো আমরা দেখছিলাম যে 3টা মৌল আছে, সেই 3টা মৌল দিলে কি করে? সেই 3টা মৌল হচ্ছে কোন বিক্রিয়ার হারকে হ্রাস করে। কি ছিল? আজ না কাল যাব, আজ না কাল। তাহলে এটা ছিল এজি, একটা ছিল কপার, আর যাব দিয়েছিল জিঙ্ক। তাহলে এই 3টে কি করছে? এই 3টে নিলে আমরা কি পাবো? যে বিক্রিয়ার বেগ কিছুটা হ্রাস পাবো। আবার কিছু কিছু এনজাইম আছে যেগুলো দিয়ে যে বিক্রিয়া অনেক তাড়াতাড়ি সম্পন্ন হয়, সেগুলো কি করবে? কাঙ্ক্ষিত বিক্রিয়ার মান বেগ বৃদ্ধি করবে। আর দেখো বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকটি সরলতম বিকল্প পথ সৃষ্টি করে যাতে সক্রিয় শক্তি হ্রাস পায়। ধরো তোমার রাস্তা হচ্ছে তোমার বাড়ি এই আর তোমার স্কুল এই, ধরো এখন তুমি তোমার বাড়ি থেকে এত পথ বেঁকে 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 তোমার স্কুলে যাচ্ছ। এখন তোমার যদি মাঝখান দিয়ে একটা পথ তৈরি করতে হয়, এই পথটা কে তৈরি করবে? একটা বিক্রিয়ার ক্ষেত্রে এই পথটা তৈরি করবে হচ্ছে যে প্রভাবকটা আমরা ব্যবহার করব, সেই প্রভাবকটা ব্যবহার কর এই পথটা তৈরি করবে। মানে একটা সংক্ষিপ্ত পথ সৃষ্টি করবে যেন তোমার যেন এখানে এই বিক্রিয়াটা সংঘটন করা সম্ভব হয়। এখন দেখো প্রভাবকের কয়েকটা ভাগ রয়েছে, ভাগের ভিতর থেকে এগুলো আমাদের বেশ গুরুত্বপূর্ণ। তো দেখো প্রথমে যে ভাগটা, সেটা হচ্ছে ধনাত্মক প্রভাব। ধনাত্মক মানে যেটা হচ্ছে বৃদ্ধি করে, বেগ বৃদ্ধি। এখন এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এটাকে বলতে পারি ম্যাঙ্গানিজ 4+, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নাও আসতে পারে। কি আসতে পারে? ম্যাঙ্গানিজ 4+। এখন ঋণাত্মক প্রভাবকে আছে কি? H3PO4, ঠিক আছে? এইটা ঋণাত্মক প্রভাবক বা ফসফরিক অ্যাসিড যেটাকে বলে H3PO4। আর দেখো অটো বা স্বপ্রভাবক, এখানে কিন্তু একটা ম্যাঙ্গানিজ পাইছিলাম, এটার আয়ন কত? Mn4+। আর স্বপ্রভাবকে আর একটা ম্যাঙ্গানিজ পাবো, এর আধান কটা? Mn2+। এই দুটোতে কিন্তু কনফিউশন তৈরি হয় পরীক্ষায়, Mn4+ ও থাকবে, Mn2+ ও থাকবে, ঠিক আছে? তাইলে দেখো ধনাত্মক 1 2 3 4, 4টা শব্দ ধনাত্মকে। আর এর যে আয়ন, সেই আয়নের যে মান মানে যে চার্জটাও থাকবে হচ্ছে 4। আর অটো
অটো অটো দুটো, ঠিক আছে। তাহলে এর যে চার্জ সেটাও দুটো থাকবে। এভাবে মনে রাখতে পারো যে অটো প্রবাহকে দুটো থাকবে আর ধনাত্মক প্রবাহকে চারটা থাকবে, ম্যাঙ্গানিজের উপরে চার্জ, আর ঋণাত্মকের হচ্ছে ফসফরিক অ্যাসিড। দেখো পরেরটা আবিষ্ট প্রবাহ। আবিষ্ট প্রবাহ হচ্ছে সোডিয়াম সালফাইড, আবিষ্ট প্রবাহ হচ্ছে সোডিয়াম সালফাইড, বুঝছো? দেখো পরের পেজে যাব, না পরের পেজ না, এখানে আরো আছে। এবার দেখো এখানে আছে প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটার। এর উদাহরণ কি কি? এর উদাহরণ হলো মলিবনিয়াম ধাতু, মলিবনিয়াম ধাতু এমও। মলিবনিয়াম ধাতু হলো প্রভাবক সহায়ক। কিসের প্রভাবক সহায়ক? আয়রন এপি, এপি এর প্রভাবক সহায়ক বা প্রমোটার, ঠিক আছে। এই লাইনটা দাগাবা যে প্রত্যেকটার উদাহরণ পড়তে হবে, যে কোনটার কোনটা উদাহরণ, প্রভাবক সহপ্রভাবকের কোনটা, ঋণাত্মকের কেটা, অটোর ক্ষেত্রে কোনটা, হচ্ছে এটা হচ্ছে প্রভাবক সহায়ক বা প্রমোটারের ক্ষেত্রে। দেখো প্রভাবক বিষ, প্রভাবক বিষের অনেকগুলো উদাহরণ আছে। একটা হচ্ছে ধুলাবালি, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড, এগুলো হচ্ছে প্রভাবক বিষ রূপে কাজ করে। উদাহরণ হচ্ছে ধুলাবালি, সালফার গুঁড়া, আর লাস্টেরটা হচ্ছে আর্সেনিক অক্সাইড। আচ্ছা এক মিনিট একটুখানি দাঁড়াও। ঋণাত্মক প্রভাবক আর প্রভাবক বিষের মধ্যে পার্থক্য কি তাহলে? হ্যাঁ হ্যালো, তো শুরু করি। হ্যাঁ, তো এবার দেখো, আচ্ছা হ্যাঁ আননোট করছি না, পরিচিত আননোট। আচ্ছা দেখো এবার প্রভাবক বিষের কি কি উদাহরণ ছিল? একটা হচ্ছে ধুলাবালি, সালফার গুঁড়া, আর হচ্ছে আর্সেনিক অক্সাইড, এগুলো প্রভাবক বিষ রূপে ক্রিয়া করে। তাহলে প্রভাবক বিষের কাজ আর যে ঋণাত্মক প্রভাবক, এই দুইটা কিন্তু একই, একদমই একই। কিন্তু প্রভাবক বিষের ক্ষেত্রে কাজ কি? প্রভাবক বিষটা হচ্ছে একেবারে বন্ধ করে দেবে, ঠিক আছে, একেবারে বন্ধ করে দেবে প্রভাবক যে বিষটা। আর যে ঋণাত্মক যে প্রভাবক, ওইটা হচ্ছে বিক্রিয়ার হার কিছুটা কমাবে, কিছুটা কমাবে, এটা পার্থক্য। এবার দেখো নিচে একটা উদাহরণ আছে যে স্পর্শ পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড গ্যাস থেকে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপাদনকালে কোনটা সামান্য পরিমাণে আর্সেনিক অক্সাইড থাকে। আর্সেনিক অক্সাইড উপস্থিত থাকলে তখন ওই বিক্রিয়ায় ব্যবহৃত প্লাটিনাম প্রভাবকের প্রভাবন ক্রিয়াকে হ্রাস করে দেয়, ঠিক আছে। তাহলে যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপাদনে কোনটা প্রভাবক বিষয় গ্যাস করে? আর্সেনিক অক্সাইড। সমসত্ব প্রভাব আর অসমসত্ব প্রভাব। তো সমসত্বর ক্ষেত্রে উদাহরণ কি কি? একটা হচ্ছে সমসত্বের ক্ষেত্রে কি হবে? সমসত্বের ক্ষেত্রে হবে, আমরা জানি বিক্রিয়ায় থাকে, একটা থাকে বিক্রিয়ক, আর একটাই থাকে কি, আর একটা থাকে হচ্ছে উৎপাদ, তাই না? বিক্রিয়া আর উৎপাদ। এখন বিক্রিয়ক আর উৎপাদ দুইটাই যদি কি থাকে, দুইটাই যদি সমদশায় থাকে, দুইটাই যদি সমদশা বা সম অবস্থায় থাকে, মানে তোমার একটা যদি দুইটা গ্যাসীয় বা দুইটা তরল থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সমসত্ব প্রভাবন। সমসত্ব, সমসত্ব প্রভাবন যদি দুইটা সম অবস্থায় বা একই দশায় থাকে। এরকম এখানে লেড প্রকোষ্ঠ বিশিষ্ট সালফার ডাইঅক্সাইড উৎপাদনে নাইট্রিক অ্যাসিডের প্রভাবকের উপস্থিতিতে আমরা বায়ুমণ্ডলীয় অক্সিজেন দ্বারা সালফার ট্রাইঅক্সাইডের জ্বালন ঘটছে। তাহলে দেখো এখানে আমাদের উৎপাদ রূপে ছিল হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা গ্যাসীয়, আর আমাদের উৎপন্ন হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এটাও গ্যাসীয়। তাই দুইটা গ্যাসীয় যেহেতু, তাহলে এটা কিন্তু একটা সমসত্ব বিক্রিয়া, সমসত্ব বিক্রিয়া। দেখো তরল দশার ক্ষেত্রে, তরল দশার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইন আছে, সুক্রোজ বা ইক্ষুচনের আত্মবিশ্লেষণে খনিজ অ্যাসিড, খনিজ অ্যাসিড প্রবাহক রূপে কাজ করে। খনিজ অ্যাসিড, ঠিক আছে, খনিজ অ্যাসিড প্রবাহক রূপে কাজ করে। এটা ম্যাট পরীক্ষা আইছিল 1617 সালে, ম্যাট 1617 সালে আইছিল খনিজ অ্যাসিড। এই লাইনটা জানে না। দেখো আর এখানে দুটো উদাহরণ আছে, এই উদাহরণ দুটো দেখে নিতে পারো।
আর নিচ থেকে এটা দেখো যে প্রোভনের ক্রিয়া কৌশল, শুধু এখান থেকে দিকে দেখো যে কয়টা ভাবে ক্রিয়া বা কৌশল রয়েছে, দুটো ভাগে, একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন আর একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবন। অধিশোষণের মাধ্যমে প্রভাবন, এই দুটো শুধু এখান থেকে এই দুটো দেখবা যে দুটো ভাগে প্রভাবনের ক্রিয়া কৌশল বৃদ্ধি করা যায়। এটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া আর একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবন। ঠিক আছে, এবার পরের পেজে যান। এবার দেখো প্রভাবকের গুরুত্ব। গুরুত্বের ভিতর থেকে এখান থেকে আমাদের প্রভাবের গুরুত্বের ভিতর থেকে পড়তে হবে যে পরিবেশ রসায়নে বায়ু দূষক নাইট্রিক অক্সাইডের নাইট্রিক অ্যাসিড গ্যাসের প্রভাবকীয় ভূমিকা রয়েছে। তাহলে বায়ু দূষক সৃষ্টিতে বায়ু দূষক সৃষ্টিতে কোনটার ভূমিকা রয়েছে? নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড NO বা নাইট্রিক অক্সাইড গ্যাসের প্রভাবকীয় ভূমিকা আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রভাবকের গুরুত্বের ভিতরে। আর নিচের দিকে আছে দেখো নিচের দিকে রয়েছে রাসায়নিক শিল্পে বা রাসায়নিক শিল্পে ব্যবহৃত প্রায় সব প্রভাব কোন ধরনের? অসমসত্তীয় ধরনের। কেন? কারণ দেখো রাসায়নিক শিল্প কারখানায় যেগুলো ব্যবহার করা হয় যে ওইগুলো কিন্তু মূলত থাকে হচ্ছে তোমার কঠিন পদার্থ। এখন ওই কঠিন পদার্থগুলো থেকে কি উৎপাদন করা হয়? ওইটা থেকে তরল বা গ্যাসীয় দ্রব্য উৎপাদন করা হয়। তাইলে দুটোর দশা কিন্তু ভিন্ন, সেজন্য এটা হচ্ছে অসমসত্তীয়। দেখো এটা ভিভিআই, এটা ভিভিআই, এই যে স্টকটা। তো প্রথম স্টকে দেখো সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড আমাদের এখানে ব্যবহৃত প্রভাবকটা বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে নামগুলো আছে বিক্রিয়ার নাম, এই নামগুলো লাগবে। তো সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এখানে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম ট্রাইঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবক ব্যবহার করা হয়। সালফার ডাইঅক্সাইড থেকে অক্সাইড উৎপাদনে ব্যবহার করে প্লাটিনাম আর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। আর এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতি। দেখো অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে প্লাটিনাম আর আরএইচ, প্লাটিনাম আর আরএনএইচ আরএইচ। আর এটাকে বলা হয় হচ্ছে তোমার অসওয়াল্ড পদ্ধতি যে বিক্রিয়া। আর এই বিক্রিয়ার সবার শেষে উৎপাদন হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড সবার শেষে উৎপন্ন হয় অসওয়াল্ড পদ্ধতিতে। ঠিক আছে, আর স্পর্শ পদ্ধতি উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। দেখো অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে, আর এখানে প্রভাব কি কি? আয়রন, পটাশিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড। আর একটা জিনিস মনে রাখো, এখানে মলিকিউলের নাম হচ্ছে প্রভাবক সহায়ক। এখানে দেখে আসলাম প্রভাবক সহায়ক, ঠিক আছে। এখানে আছে অ্যামোনিয়া, তাহলে হেবাত পদ্ধতিতে কোনটা উৎপাদন করা হয়? অ্যামোনিয়া উৎপাদন করা হয়। আর নিচে দেখো এটা আছে যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড প্লাস হচ্ছে 3 অনু হাইড্রোজেন, এই দুটোকে একত্রে কি বলা হয় কেউ কি জানো? দুটোকে একত্রে সংশ্লেষ গ্যাস বলা হয়, সংশ্লেষ। আর যখন এই তিনটা উঠে যাবে, যদি 3 উঠে যায় তাহলে এই দুটোকে বলা হবে ওয়াটার গ্যাস। ওয়াটার অর্থনৈতিক রসায়নে আছে ওয়াটার গ্যাস। আর 3 থাকলে হচ্ছে তোমার কি, 3 থাকলে হচ্ছে সংশ্লেষ গ্যাস। এখন সংশ্লেষ গ্যাস উৎপাদনে কোনটা প্রভাবক ব্যবহার করে? নিকেল। এটা একবার পরীক্ষায় ছিল ম্যাট 17-18 সালে। ঠিক আছে, আর নিচে দুটো লাগবে না। তো প্রভাব দ্বারা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, তাহলে আমরা পাইছিলাম যে প্রভাবের কারণে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমে। এখানে এই লাইনটা দাগাও। এবার দেখো জৈব বিক্রিয়ায় জৈব প্রভাবক এনজাইম। তা প্রভাবক হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অজৈব আর একটা হচ্ছে জৈব। তো যেটা জৈব সেটাকে বলা হচ্ছে এনজাইম, তাহলে এনজাইমের উদাহরণগুলো আমাদের দেখতে হবে। উদ্ভিদ ও উদ্ভিদ কোষ, প্রাণী কোষ উভয় থেকে উৎপাদন হতে পারে। উচ্চ আণবিক ভর বিশিষ্ট হবে, আর এটা কি নাইট্রোজেন যুক্ত হবে, আর এর আকারটা হবে বর্তুলিয়ার। আর এইটা কোন ধরনের প্রোটিন? টারশিয়ারি প্রোটিন। ঠিক আছে, টারশিয়ারি প্রোটিন। তাহলে এনজাইমের সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এখানে অর্ধেক দেয়া। একটা হচ্ছে জীবন্ত উদ্ভিদ বা প্রাণী কোষে উৎপন্ন হবে, দ্বিতীয়টা উচ্চ আণবিক ভর বিশিষ্ট, তৃতীয় নাইট্রোজেন যুক্ত, তারপরে বর্তুলাকার, আর সর্বশেষ হচ্ছে টারশিয়ারি প্রোটিন।
হ্যাঁ, সবগুলো পড়বো। আর দেখো এনজাইমের ক্রিয়া কৌশল। এখন দেখো ইস্টের থেকে আমরা জাইমেস এনজাইম পাচ্ছি। আর আরো দুটোর কথা বলছিলাম যে জামাই দিয়ে মনে রাখতে বলছিলাম, জামাই, ইস্ট, ম্যালটেস আর ইনভার্টেস। এই জাইমেস, ম্যালটেস আর ইনভার্টেস, এই তিনটা হচ্ছে ইস্ট নামক ছত্রাক থেকে এই এনজাইম পাওয়া যায়। আর সয়াবিনে ইউরিয়াস এনজাইম পাওয়া যায়, ঠিক আছে, যা ইউরিয়াকে বিয়োজিত করে, ইউরিয়াস সয়াবিনে পাওয়া যায়, এটা কিন্তু সয়াবিনে পাওয়া যায়। এখন এনজাইমের বৈশিষ্ট্য এটা কিন্তু একবার ম্যাট পরীক্ষা চলে আসছে, ম্যাট 11-12 সালে। তো এনজাইমের বৈশিষ্ট্য আর প্রভাবকের বৈশিষ্ট্য একদমই একই, কারণ এনজাইম এক ধরনের প্রভাবক। এখান থেকে শুধু একটু দেখতে হবে এটা, যে এখানে একটা তাপমাত্রা দেয়া আছে যে 37°C তাপমাত্রা, এই তাপমাত্রা দেখতে হবে। আমরা পাইছিলাম যখন আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়ছিলাম, তখন কিন্তু আমরা অপটিমাম তাপমাত্রা পাইছিলাম, ঠিক আছে, অপটিমাম তাপমাত্রা এখানেও আছে। এখানে আছে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানে ছিল 35°, আর এখানে রয়েছে 37°। আর পিএইচটা হতে হবে 7-এর কাছাকাছি। এইগুলো একটু দেখলাম, ঠিক আছে। এবার দেখো মিশ্রণের এটা একটু দেখো, যে ফলে মিশ্রণ বর্ণ হালকা বেগুনি হয়। এই যে হালকা বেগুনি কিসের, এটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। আর এটা কিন্তু একবার ম্যাট পরীক্ষা আইছিল। তাহলে দেখো এই পেজ থেকে কয়বার এই একটা আইছে, এই একটা আইছে দুটো, আর এই একটা, শুধু এই একটা পেজ থেকে কিন্তু 3টা প্রশ্ন চলে আসে। তাহলে বুঝতেছো যে প্রভাব বা এনজাইম কতটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, টপিকস। আর দেখো এই লাইনটা পড়তে হবে যে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এবার দেখো প্রথমটা হচ্ছে সাম্যের স্থায়িত্ব, তারপরে হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা, আর বিক্রিয়ার অসম্পূর্ণতা, আর প্রভাবকের ভূমিকাহীনতা। এই চারটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত। মানে এমন একটা অবস্থান, যে অবস্থানে গিয়ে বিক্রিয়ক থেকেও আর উৎপন্ন হবে না, আর উৎপদ থেকেও আবার রিভার্স ভাবে বিক্রিয়ক উৎপন্ন হবে না, সেই অবস্থানটাকে বলা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, ঠিক আছে। আর এখন দেখো নিচে একটা লাইন আছে যে 100°C তাপমাত্রায় 0.033 মোল ইথানিক অ্যাসিড আর 0.033 মোল ইথানল আর 0.667 মোল পানি আর এত মোল ইথানয়েড মিশ্রণে থাকে, ঠিক আছে, মিশ্রণে থাকে। তো এটা বের করার একটা নিয়ম হচ্ছে, আমরা যেগুলো আমাদের বিক্রিয়ক বা উৎপাদক থাকবে ওইগুলোর ভিতরে আমরা হচ্ছে বিক্রিয়া ঘটাবো, ঠিক আছে। এখন বিক্রিয়া ঘটাই, যেটার আগে যে সহগ বসবে সেটাকে সেই রকম ধরে নেব। ধরে নিয়ে দেখা গেল এখানে দেয়া থাকলো যে ইথানিক অ্যাসিডের মোল এত, মানে ঘনমাত্রা এত, তাহলে ইথানয়েডের ঘনমাত্রা কত, তাহলে এইখানে যদি 1 থাকে আর এইখানে যদি উৎপাদকে যদি সহগ 2 হয়, তাহলে এইটাকে যে মানটা দেয়া থাকবে সেই মানটাকে এই সহগের মান দ্বারা গুণ করে নিতে হবে 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে কিন্তু এখানে 667 পাওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা বের করতে পারবো। দেখো কোনো বিক্রিয়া সম্পূর্ণ হলে সাম্যাঙ্কের মান 0 অথবা অসীম হতো। কোনো বিক্রিয়া যদি সাম্যাবস্থায় যদি সম্পূর্ণ হতো, ঠিক আছে, তাহলে এর মান 0 অথবা অসীম হইতে পারতো। দেখো প্রভাবকের ভূমিকা অন্যতা, আমরা বলছিলাম যে প্রভাবক কিন্তু শুধুমাত্র তাদের ভিতরে যে বন্ধন, বা তার একটা স্বামী বা একটা স্ত্রী, তাদের ভিতরে যে বন্ধন, সেই বন্ধনটাকে আরো বৃদ্ধি করতে পারে বা তাদের ভিতরে বন্ধনটা ছেদ করতে পারে। কিন্তু এট লাস্ট দেখা যাবে যে তারা কিন্তু স্বামী স্ত্রী থাকতেছে, বা একটা উৎপাদকে যখন আমরা একটা বিক্রিয়ক থেকে যখন উৎপাদ বের করব, তখন আমরা যদি প্রভাবকের সাহায্য নিই তাহলে ওই বিক্রিয়াটা আরো সহজ হবে। কিন্তু আমাদের যে এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই একই থাকবে। এখানেও কয়েছে যে বিক্রিয়ক ও উৎপাদের কোনটি ঘনমাত্রার পরিবর্তন ঘটে না প্রভাবকের ভূমিকাহীনতা, মানে প্রভাবকের ভূমিকাহীনতা বলতে এটাকে বোঝানো হচ্ছে। আর দেখো আমাদের এখান থেকে দেখতে হবে আমাদের সাম্যাবস্থার নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটা গ্যাসের বর্ণ দেওয়া রয়েছে। এই গ্যাসের বর্ণগুলো দেখবা, যে নাইট্রোজেন টেট্রাক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড, এটা হচ্ছে বর্ণহীন গ্যাস, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে বাদামি গ্যাস, ঠিক আছে, এই দুটো পড়বেন। তো দেখো লা সাতেরিয়ারের নীতি, লা
সাতেনিয়ারের নীতি, এটা কিন্তু অনেক ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে লা সাতেনিয়ারের নীতি। কিন্তু লা সাতের নীতিতে কি বলছে যে যদি কোনো বিক্রিয়া একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তন হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফল প্রশমিত হয়। মানে কি, মানে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে, তাপমাত্রা বাড়াইলে ওই বিক্রিয়ার যে হারটা বৃদ্ধি পাবে। বা আমরা যদি চাপ দেই তাহলে কি হবে, চাপ দিলে আমাদের উৎপাদ থেকে বিক্রিয়কে যদি বিক্রয় যদি মৌলের সংখ্যা বেশি থাকে তাহলে উৎপাদে যাবে, আর যদি উৎপাদে বেশি থাকে তাহলে চাপ দিলে বিক্রয়ের দিকে আসবে। এই যে পরিবর্তনগুলো ঘটছে, যে তাপমাত্রা বা চাপ পরিবর্তন হচ্ছে তার কারণে বিক্রিয়াগুলোর গতি বৃদ্ধি পাচ্ছে বা কমে যাচ্ছে, বা বিক্রিয়াগুলো এটা সাম্যাবস্থা থেকে সরে যাচ্ছে, এইটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে লাসাতের মূলনীতি। লাসাতের মূলনীতির ক্ষেত্রে বলা হয়েছে যে তাপমাত্রা অপরিবর্তনকে চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করলে সাম্যাবস্থার পরিবর্তন হয়, তবে সামুদ্রিকের পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ সামুদ্রিক কিন্তু এই ঘনমাত্রার উপরে নির্ভর করে না। ঠিক আছে, এবার দেখো, এবার তারপরে যে কিন্তু তাপমাত্রার পরিবর্তিত হলে সামুদ্রিকের মানের পরিবর্তন ঘটে, তাহলে ঘনমাত্রার উপরে নির্ভর করে না, কিন্তু তাপমাত্রার উপরে সামুদ্রিক নির্ভর করে। এটা কিন্তু ম্যাথ প্রশ্ন। দেখো পরের পেজে আসি। এবার এখানে তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়ার এটাই রয়েছে যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধির ফলে মোলার সামুদ্রিকের মান হ্রাস পায়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাইলে মোলার সামুদ্রিকের মান হ্রাস পাবে। আর তাপহারী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে মোলার সামুদ্রিক বৃদ্ধি পাবে। তাহলে তাপহারী, তাপ উৎপাদী আর তাপহারী। তাহলে তাপ উৎপাদী মানে কি, যে একজন ধনী মানুষ, বুঝছো, একজন ধনী মানুষ, এখন এই ধনী মানুষটাই তুমি যদি আরো টাকা দিয়ে সাহায্য করতে চাও তাইলে সে কি তোমার পরে খুশি হবে? মানে যদি আর কি তার মান সম্মান আত্মসম্মান থাকে তাইলে সে তো তোমার পরে খুশি হবে না, না, যে আমি ধনী মানুষ, আমারে তাও টাকা দিচ্ছে, ঠিক আছে। আর যে হচ্ছে গরিব মানুষ, তারে যদি টাকা দাও, যে গরিব তারে যদি টাকা দাও তাহলে কি হবে, সে কিন্তু অনেক খুশি হবে, তাই না? এখন যেটা হচ্ছে তাপ উৎপাদী, মানে সে অলরেডি তাপ উৎপাদন করতেছে, তাইলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আরো আমরা তাপ দিই তাহলে কি হবে, ওই বিক্রিয়ার সামুদ্রিক হ্রাস পাবে বা কমে যাবে। আর যেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ হ্রাস পাচ্ছে সেই বিক্রিয়া যদি আমরা তাপ দিই তাহলে সেই বিক্রিয়ার সামুদ্রিক বৃদ্ধি পাবে। যেরকম ধনীরা টাকা দিলে ধনী রাগ করবে, কিন্তু গরিবকে যদি টাকা দিই গরিব কিন্তু খুশি হবে, ঠিক আছে, এই জিনিসটা। বা তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির ফলে সামুদ্রিকের মান বৃদ্ধি পায়। দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে আগের পেজে যা পড়ে আসলাম এখানে আরেকটা জিনিস এখানে পড়তে, তাপমাত্রার ব্যাখ্যায় কোন সমীকরণ ব্যবহার করা হয়? ভ্যান হপ সমীকরণ ব্যবহার করা হয়। দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে হ্রাস পাই, এই তো দেখে আসলাম ওই পাশে। এবার এখান থেকে আমাদের দেখা লাগবে একটা জিনিস, যে এখানে যে ডেল এইচ এর মান দেওয়া রয়েছে কিছু, যেরকম হেবার পদ্ধতিতে নাইট্রিক যখন আমরা অ্যামোনিয়া উৎপাদন করি তখন আমাদের 92.2 কিলোজুল উৎপাদন হয়, আর এখানে শুধু নাইট্রিক অক্সাইড উৎপাদন করছে তাই 182.6। ঠিক আছে, এবার দেখো চাপের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো আমরা মনে করি এখানে একটা বেলুন আছে, হ্যাঁ, এই বেলুনটা হচ্ছে বিক্রিয়ক, আর এই সাইডে একটা বেলুন আছে, হ্যাঁ, এটা হচ্ছে উৎপাদ। তাইলে দুটো বেলুনকে যদি আমরা একত্রে করে দিই, বুঝছো, যদি দুটো বেলুনকে একত্রে করে দিই তাহলে কি হবে, যদি এই বেলুনটা যদি বেশি বড় থাকে এটার থেকে তাহলে কি হবে, এ এক সময় এমন একটা অবস্থায় চলে আসবে যে অবস্থায় এর এ আর একটু বড় হয়ে এর সমান হবে, এই দুইজন মানে একই হয়ে যাবে, বুঝছো। তাহলে কি হচ্ছে, এর যেটা ছিল সে কিছুটা ছেড়ে দিচ্ছে তার এই পাশে আসার জন্য। সেম ভাবে যদি যদি কোনো বিক্রিয়ার
যদি উৎপাদের সংখ্যা বৃদ্ধি থাকে, যদি উৎপাদের মোল সংখ্যা বেশি থাকে, মানে যদি এই পাশে বেশি থাকে, তাইলে এটা কি করবে, তার এই বিক্রিয়কের মান বাড়াবে, বিক্রিয়ক বাড়াবে, বুঝছো, বিক্রিয়কের মান বাড়াবে। বিক্রিয়কের গ্যাসের সংখ্যা বৃদ্ধি হয় তখন আবদ্ধ পদার্থে একই আয়তনে চাপ পড়ে, ফলে চাপ বৃদ্ধির ফলে উৎপাদন হ্রাস পায়। মানে কি, এর বড় ছিল, বাট এর চাপ দিয়ে বিক্রিয়কের দিকে পাঠানো এলো, তখন কি হবে, তখন এর মানটা কমে যাবে, বা এর যে পরিমাণ ছিল এর ভিতরে গ্যাসের, সেই গ্যাসের পরিমাণটা কমে যাবে। আবার সেম যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকে, তাহলে বিক্রিয়কে যদি তাপ দিই, তাহলে দেখা যাবে যে উৎপাদে বাড়তিছে আর বিক্রিয়কে কমতিছে, ঠিক আছে। তাহলে এখানে এই সেম কথা, যদি উৎপাদের মোল সংখ্যা বেশি থাকে, আর আমরা যদি উৎপাদের যদি বেশি থাকে, তাহলে মোল সংখ্যা কোথায় আসবে, বিক্রিয়কের দিকে আসবে। আর যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকে, তাহলে বিক্রিয়া যাবে কোন দিকে, যাবে কিন্তু উৎপাদের দিকে। এবার যদি উৎপাদের মোল সংখ্যা কম থাকে, তাহলে যদি উৎপাদের মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা কম হয়, তখন চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে বা উৎপাদের দিকে অগ্রসর হবে। দেখো চাপের প্রভাব, আর যেসব গ্যাসীয় বিক্রিয়ায় উভয় দিকে বিক্রিয়া এবং উৎপাদনের মোল সংখ্যা সমান, অর্থাৎ এই পাশে সমান, এই পাশে 2 মোল আছে, এই পাশে 2 মোল আছে, এরকম হাইড্রোজেন আর আয়োডিন, আয়োডিন উৎপন্ন হচ্ছে 2 মোল, এই যায়, ঠিক আছে। এখন হাইড্রোজেন আছে 1 মোল, আয়োডিন আছে 1 মোল, তাহলে 1 মোল, তাহলে 1 যোগ 1 সমান হচ্ছে 2, আর এখানে হাইড্রোজেন আয়োডাইড আছে 2, তাহলে 2 সমান 2, মানে এর উপরে তাপমাত্রার কোনো চাপের কোনো প্রভাব নেই, এর উপরে কিন্তু চাপের কোনো প্রভাব নেই, ঠিক আছে, তাই বলা হয়েছে। এবার দেখো পরের নিচের দিকে, লাসাদের নীতি বিভিন্ন বিক্রিয়ার উপর প্রয়োগ করা হয়েছে, এগুলো রিটেনের জন্য দেখলে দেখতে পারো। দেখো ঘনমাত্রা বৃদ্ধি করলে কি বলা হয়েছে, যদি ঘনমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে বিক্রিয়ার হার বাড়বে, তাহলে বিক্রিয়ার হার বাড়বে, তাহলে কি বাড়বে, যদি কোনো বিক্রিয়া বাড়ে, তাহলে তার কি বাড়ে, উৎপাদ বাড়ে, তাহলে যদি ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে তার বিক্রিয়ার হার বা উৎপাদের পরিমাণ দুইটাই বাড়বে, উৎপাদ বাড়বে। আর যদি ঘনমাত্রা কমাই, তাহলে উৎপাদও কমবে, তাহলে সমানুপাতিক, ঘনমাত্রার সাথে উৎপাদের সম্পর্ক সমান, উৎপাদের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এই দুটো লাইন একটু তাকায় রাখা হচ্ছে। পরের পেজে যাচ্ছি, এখানে একটা সমস্যা দিচ্ছে, সমস্যাগুলো একটু বাসায় দেখে নিও। বাস্তবে অ্যামোনিয়া প্রয়োগে অ্যামোনিয়া উৎপাদনে কত অ্যাটমসফিয়ার তাপ দেওয়া হয়, 200 অ্যাটমসফিয়ার তাপ দেওয়া হয়। আর দেখো এইখান থেকে একটা প্রশ্ন হচ্ছে, ম্যাথ পরীক্ষা চলে আসছিল, যে বইয়ের আশেপাশে কোন এসে এইসব প্রশ্ন, এইসব জায়গা থেকে ম্যাথ পরীক্ষা কিন্তু চলে আসে। তাহলে এখানে কি করেছে, যে বিক্রিয়ার ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে, তাহলে সাম্যাবস্থা উৎপাদের দিকে সরে যাবে, যদি ঘনমাত্রা বৃদ্ধি করি উৎপাদ বৃদ্ধি পাবে, তাহলে এটা কোন না, ডান, তাহলে ডানে যাবে, ডানে বৃদ্ধি, হ্যাঁ, তাহলে কিন্তু ডান দিকে চলে যাবে, বুঝছো, যদি ঘনমাত্রা বৃদ্ধি করে। আর যদি ঘনমাত্রা হ্রাস পাইতো, তাহলে তখন কিন্তু বিপরীত দিকে চলে আসতো, মানে বাম দিকে। হ্যাঁ, তাহলে এইগুলো, তাহলে আমরা একটা সাম আপ করি, বুঝছো, প্রথমটা পাইছিলাম তাপমাত্রা, তারপরে পাইছিলাম চাপ, আর এট লাস্ট পাইছি হচ্ছে ঘনমাত্রা। তো তাপের ক্ষেত্রে দেখছিলাম কি, তাপের ক্ষেত্রে যদি তাপহারী বিক্রিয়া, যা মানে যেখান থেকে তাপ উৎপাদন হয়, তাপ উৎপাদী বিক্রিয়া, যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিই, তাহলে কি হবে, পশ্চাৎ দিকে যাবে। হ্যাঁ পশ্চাৎ, যদি তাপ দিই তাহলে পশ্চাৎ দিকে, আর যদি তাপ হারি বিক্রিয়ায় তাপ দিই, তাহলে সে খুশি হবে, খুশি হয়ে সামনের দিকে সম্মুখ সম্মুখ দিকে যাবে। এখন চাপের ক্ষেত্রে আমাদের মোল সংখ্যা দেখতে হবে, যদি উৎপাদে মোল বেশি থাকে, তাহলে উৎপাদ থেকে পিছন দিকে অগ্রসর হবে, যদি আমরা চাপ বেশি তৈরি হবে। হ্যাঁ, আর যদি বিক্রিয়কে যদি আমাদের মোল সংখ্যা বেশি থাকে, তাহলে সেটা কি হবে, উৎপাদের দিকে বেশি যাবে। আর ঘনমাত্রার সাথে তো সমানুপাতিক সম্পর্ক, যে যদি ঘনমাত্রা বাড়ায় তাহলে উৎপাদ বাড়বে, আর যদি ঘনমাত্রা কমায় তাহলে বিক্রিয়ক বাড়বে। আর যদি উৎপাদ বাড়ে, তাহলে সেই বিক্রিয়া ডান দিকে যাবে, আর যদি বিক্রিয়ক বাড়ে, তাহলে সেই বিক্রিয়াটা আসবে পিছন দিকে বা বাম দিকে, বুঝছো। তাহলে এইগুলো দেখতে হবে এখান থেকে। আর আরেকটা জিনিস, যে সর্বাধিক
কত পার্সেন্ট পর্যন্ত অ্যামোনিয়া উৎপাদন করা যায়? 98.3% পর্যন্ত অ্যামোনিয়া উৎপাদনের 3টা শর্ত। কি কি শর্ত? প্রথমটা হচ্ছে বিক্রিয়া অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হওয়ার সাথে সাথে একে বিয়োজন করে একে স্থল থেকে সরিয়ে নেওয়া, যেটা হচ্ছে 4 মোল বিক্রিয়ক গ্যাস থেকে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হওয়ার আয়তন হিসেবে সেখানে উচ্চ চাপ রাখতে হবে। মানে এখানে মূলত হচ্ছে 1000 অ্যাটমসফিয়ার চাপ রাখতে হবে আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে। ঠিক আছে, এইটা বলা আছে। আর দেখো আয়রন প্রভাবকের সাথে 200 রাখলে কি বিক্রিয়া মানে পিছন দিকেও যাবে না, মানে একটা সাম্য অবস্থায় ভালো না। থাকবে তাই? না, এখানে হচ্ছে সব থেকে বেশি পরিমাণে উৎপাদন হবে অ্যামোনিয়াটা যদি এই শর্তগুলো মানা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে এটা কি অত্যানুকূল তাপমাত্রা বলা যেতে পারে না 200? হ্যাঁ হ্যাঁ 1000 অ্যাটমসফিয়ার আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর দেখো এখানে কইছে যে আয়রন গুঁড়া প্রভাবের সাথে ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড আর অ্যালুমিনা মিশ্রণকে প্রভাবক সহায়ক বা প্রমোটার বলে। আর আমরা আগে কিন্তু আরেকটা প্রভাবক সহায়ক পাইছিলাম, সেটার নাম ছিল হচ্ছে মলিবডেনিয়াম। আর এর সাথে আরো 3টে যুক্ত হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড আর হচ্ছে অ্যালুমিনা। আর দেখো এখানে উত্তানুকূল তাপমাত্রা দিচ্ছে 400 থেকে 500, 400 থেকে 500। আর হচ্ছে এখানে উত্তানুকূল চাপ দিচ্ছে 200 থেকে 300 অ্যাটমসফিয়ার। তাহলে যখন আমাদের পরীক্ষায় এই যে এই পার্সেন্টেজটা উল্লেখ করবে তখন এইগুলো হবে, কিন্তু যদি সাধারণ শিল্প ক্ষেত্রে কত ব্যবহার করে তাই যদি বলে তখন কিন্তু আমাদের এইগুলো হবে। এই যে প্রয়োগ সহায়কের নাম আর তাপমাত্রা আর চাপ, এই 3টে হচ্ছে আমাদের শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর শিল্প ক্ষেত্রে কত পার্সেন্ট পাওয়া যায়? 35 থেকে 40%, 35 থেকে 40% অ্যামোনিয়া শিল্প ক্ষেত্রে পাওয়া যায় বাস্তবে। ঠিক আছে, তাহলে এবার পরের পেজে যাচ্ছে। দেখো ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্র কে দেন এটা আমাদের দেখতে হবে। যে বিজ্ঞানী গোল্ডবার্গ আর পি ভাগে, এই দুজন বিজ্ঞানী হচ্ছে ভরক্রিয়ার সূত্র দেন, বুঝছো? গোল্ডবার্গ আর পি ভাগে। আর একটু লিখে রাখতে হবে ওয়েজ, বুঝছো? অনেকে এটাকে হচ্ছে মানে বিভিন্ন এক এক বইতে বাংলা যখন উচ্চারণ করছে এখানে উচ্চারণ করছে ভাগে, কিন্তু আরেকটা বইতে উচ্চারণ করছে হচ্ছে ওয়েস, WAG। নিশ্চয় কিছু আছে, এটা জার্মান বিজ্ঞানী তো, জার্মানদের নামে অনেক সময় অনেক পার্থক্য, মানে উচ্চারণের সাথে নামের পার্থক্য থাকে। তখন নিচের দিকে নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো সময় কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের গুলো সক্রিয় ভরের সমানুপাতিক হয়। সক্রিয় ভর মানে কি? সক্রিয় ভর মানে হচ্ছে আমার যোগ্যতা। ঠিক আছে, তাহলে আমার যত যোগ্যতা থাকবে তাহলে আমি তত বড় চাকরি পাবো, আর আমার যোগ্যতা যত কম থাকবে আমি তত ছোট চাকরি পাবো। এখন তাইলে কি হবে? এখানেও সেম, যদি আমার সক্রিয় ভর বেশি থাকে তাহলে আমার বিক্রিয়ার যে হার সেটা আমি দ্রুত করতে পারবো, আর যদি আমার সক্রিয় ভর কম থাকে তাহলে আমার বিক্রিয়ার হার নিচে নেমে যাবে। এই যে বাড়লে বাড়তেছে, কমলে কমতেছে, যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক। পরের পেজে ভরক্রিয়ার সূত্রের ক্ষেত্রে আমাদের যে এটা সেইটা মানে ভরক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ যে তাপমাত্রা বা চাপ আর মোলার কোনটা কোনটা ধরা হচ্ছে। দেখো থার্মোডাইনামিক স্ট্যান্ডার্ড স্টেট রূপে দ্রবণে দ্রব্যের ঘনমাত্রা 1 মোল, প্রতি গ্যাসের চাপ 1 মোলার আর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। তাহলে এটা কি থার্মোডাইনামিক স্ট্যান্ডার্ড স্টেট। তাহলে আমি যদি পরীক্ষা দিই যে নিচের কোনটি থার্মোডাইনামিক স্ট্যান্ডার্ড উদাহরণ, তখন কিন্তু এই 3টা উত্তর হইতে পারে। আর আমাদের মনে হয় সাম্যধ্রুবক 2 প্রকার, একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কেএস। এটা হচ্ছে কেপি আর এটা কেএস। একটা হচ্ছে আংশিক চাপে আর একটা হচ্ছে তোমার মোলার সাম্যধ্রুবক। আংশিক চাপ বলতে ওই উৎপাদনের মোল সংখ্যা এবং গ্যাস উৎপাদনের মোট চাপের গুণফলকে বোঝায়, মোট চাপের গুণফলকে বোঝায়। আর কেপি আর কেএস এর মান অসীম হইতে পারে না, অসীম হইতে পারে না। এই দুটো লাইন এখান থেকে বুঝতে পারবে। আর এই ম্যাথগুলো সাধারণত পরীক্ষা আসার কোনো চান্স নাই, যে এত মানে এইগুলো তো তোমার বিক্রিয়া করে তারপরে ম্যাথ বের করতে, যদি সিকিউর জন্য লাগে তাহলে পরে বইটা করাই দিবানি। দেখো এখান থেকে এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। কেপি সমান কেসি 8
টি ডেল এন, কেপি সমান কেসি আর টি ডেল এন। এখন ডেল এন মানে কি? ডেল এন হচ্ছে, ডেল এন সমান কি? ডেল এন সমান হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা, মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা। ডেল এন, ডেল এন মান। এখন যদি কোনোটা ডেল এন যদি অন হয়, ডেল এন সমান ধরো অন, ডেল এন সমান অন, তাহলে তখন আমাদের কি হবে? তখন আমাদের হবে কেপি সমান কেসি আটটি, শুধু আটটি হবে। এখন একটা এ থাকলো। এখন ধরো এখানে যেরকম এই যে এই বিক্রিয়াটা জাস্ট খেয়াল করো, আমি কিন্তু জাস্ট বিক্রিয়ায় এই কিভাবে হিসাব করবো সেটা দেখাচ্ছি। তো দেখো এইখান থেকে আমরা ডেল এন এর মান কত পাবো বলো তো? এখান থেকে ডেল এন এর মান কত পাবো বলো তো? এই যে এখানে কিন্তু 1 মোল আছে PCl3, 1 মোল আছে Cl2, তাহলে উৎপাদে মোল সংখ্যা কতগুলো? দুটো, বিয়োগ উৎপাদে মোল বিক্রিয়কের মোল সংখ্যা কতগুলো আছে? 1, তাহলে 2 বিয়োগ অন মানে অন, তাহলে ডেল এন কিন্তু অন পাচ্ছি। তাহলে কেপি আর কেসি যদি বের করতে কয় যে কেপির সাথে কেসির সম্পর্ক কি, তাহলে কেপি সমান কেসি ইনটু আরটি। এইভাবে জাস্ট এইখান থেকে বের করলে হবে। এখন আর এর মানটা কি? আর এর মান তো সবাই জানি 0.08, আর এর এককটা পড়বে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আর কেপি আর কেসি কিন্তু কোনো একক হবে না, কেপি আর কেসির কোনো একক হবে না। অনেক দূর যাইতে হবে এবার। চারশো 55 পেজে বের করো যদি নতুন বই থাকে। আর এটা হচ্ছে একটা ম্যাথের ভিতরে, তো ম্যাথের ভিতরে এখানে এটা দেওয়া আছে যে স্টিম হাইড্রোকার্বন ডিফর্মিং প্রক্রিয়ায় অধিক পরিমাণ হাইড্রোজেন গ্যাস শিল্পে উৎপাদন করা হয়। তাহলে কোন প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপাদন করা হয়? স্টিম হাইড্রোকার্বন ডিফর্মিং প্রক্রিয়া, স্টিম হাইড্রোকার্বন ডিফর্মিং প্রক্রিয়া। ঠিক আছে, পরের পেজে যাই। এখান থেকে এই দুটো লাগবে। চিনতে যে কিউসি যদি কেসি থেকে কম হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে। কিউসিটা কি? কিউসিটা হচ্ছে বিক্রিয়া অনুপাত, বিক্রিয়া অনুপাত। ঠিক আছে, কিউসি বিক্রিয়া অনুপাত। তাহলে বিক্রিয়া অনুপাত যদি আমি কেসি মানে আমরা পাইছিলাম যে আংশিক চাপ ধ্রুবক, চাপ না ঘনমাত্রা ধ্রুবক। তাহলে কিউসি যদি কেসির থেকে বেশি হয় তাহলে না, কেসি যদি কিউসির থেকে বেশি হয় তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, আর যদি কিউসি বেশি হয় তখন পশ্চাৎমুখী হবে, আর যদি সমান হয় তাহলে সাম্য অবস্থায় থাকবে। এই তিনটে লাইন জাস্ট মনে রাখো এখান থেকে। এখানে সব ম্যাথ, এত ম্যাথ। এবার দেখো চলে আসলাম পানির আয়নিক গুণফলের ভিতরে। তো পানির আয়নিক গুণফল, এখন পানির আয়নিক গুণফলের ক্ষেত্রে আমাদের পিএইচ সংক্রান্ত কয়েকটা ম্যাথ আমরা এখান থেকে দেখবো যদি সময় থাকে। তো দেখো পানির আয়নিক গুণফলের ক্ষেত্রে দুইজন বিজ্ঞানীর নাম এখানে দেওয়া রয়েছে, কোলরাস আর হেড উইলার। কোলরাস আর হেড উইলার এই দুজন বিজ্ঞানী বিশুদ্ধ পানির পরিবাহিতা নির্ণয় করেন। পরিবাহিতা নির্ণয় করে দেখান যে পানি অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে, অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে। আর পানিকে কি বলা যায়? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা যায় পানিকে। ঠিক আছে, এটা একটু জায়গায় রাখো। দেখো পানি কে কে বলা হচ্ছে পানির আয়নিক গুণফল, কে কে বলা হয় পানির আয়নিক গুণফল। পরের পেজে के डब्ल्यू भैया হ্যাঁ, के डब्ल्यू पानी रासायनिक गुणफल ना কে ডব্লিউ, আচ্ছা দেখতেছি তারা। ও তাহলে কে ডব্লিউ দে, আমি হুট করে কে এ পড়ে ফেলাইছি। কে ডব্লিউ কে ওয়াটার, ঠিক আছে, কে ডব্লিউ। আর কে হচ্ছে অ্যাসিডের, অ্যাসিডের ক্ষেত্রে হবে অ্যাসিডের আয়নিক গুণফল। আচ্ছা, তো এখন দেখো এখান থেকে পড়তে হবে যে আমাদের যে পানির যে ঘনমাত্রা ওইটাতে
আমাদের যে ওএইচ আয়ন আর হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত করে থাকে? তো দুইটাই সেম থাকে, সেটা হচ্ছে 10⁻⁷ মোলার করে। এটা কিন্তু একবার ডেন্টাল পরীক্ষা ছিল যে কত মোলার একটি বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের মোলার কত, তখন উত্তর কিন্তু হবে 10⁻⁷। আর যদি আয়নিক গুণফল হিসাব করি তখন দুইটা গুণ হবে, তাহলে দুইটা গুণ করলে হবে 10⁻⁴ আর যদি বলা হয় যে বিশুদ্ধ পানির পিএইচ কত, ঠিক আছে, তাহলে এটা কিন্তু হচ্ছে মোলার ঘনমাত্রা, আচ্ছা ঘনমাত্রা। আর যদি পিএইচ বললেও তখন কিন্তু হবে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, ঠিক আছে, বিশুদ্ধ পানির পিএইচ 7। আর এখানে একটা লাইন দেখা আছে যে বিয়োজিত পানি আর অবিয়োজিত পানির অনুপাত হচ্ছে 1:5555 × 10⁵, ঠিক আছে। এবার বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা দেখো 55.5, এখানে কি দিয়েছে 55.5, মোল পার লিটার। ঠিক আছে, তাহলে এবার আরেকটা জিনিস দেখাই এখান থেকে। তো এইখান থেকে যে মানগুলো আছে না, এই মানের ভিতর 1000-এরটা পড়ে রাখতাম যে 100°C তাপমাত্রায় KW এর মান কত হইতে পারে। 100°C তাপমাত্রায় KW এর মান কত হইতে পারে? 8.7 × 10⁻⁴। দেখো পানির অটো আয়নীকরণের ভিতরে এখানে পাচ্ছি যে যদি অম্লীয় দ্রবণ হয় তাহলে কি হবে, সেখানে যে H3O প্লাস আয়ন, সেই আয়নের পরিমাণটা বেশি থাকবে কিসের থেকে? OH এর থেকে। দেখো OH যে আয়ন, এই আয়নটা হচ্ছে আমাদের ক্ষার নির্দেশ করে, যেমন কি NaOH, তারপরে KOH, এগুলো হচ্ছে ক্ষার নির্দেশ করে। আর যে পানির যে আয়ন, হাইড্রোজেন আয়ন বা হাইড্রিক আয়ন, H3O প্লাস আয়ন, এই আয়নগুলো হচ্ছে তোমার অ্যাসিড নির্দেশ করে, যেমন HCl বুঝছো, এই ধরনের যেগুলো সেগুলো হচ্ছে অ্যাসিড নির্দেশ করে। তাইলে যদি অম্লীয় দ্রবণ মানে অ্যাসিটিক দ্রবণ থাকে তাহলে এইগুলোর মাত্রা বেশি থাকবে, আর যদি ক্ষারীয় দ্রবণ থাকে তাহলে ক্ষারীয় দ্রবণ থাকলে যে OH আয়নের মাত্রাটা বেশি থাকবে, ঠিক আছে। আর সবগুলোর মাঝখানে থাকতে হচ্ছে √KW, √KW একটু মাথায় রাখবা। যদি পরীক্ষায় শুধু KW থাকে তখন কিন্তু হবে না, √ থাকতে হবে KW তে। দেখো 770 পেজে অসওয়াল্ডের মৃদু তড়িৎ বিশ্লেষণ লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রবণের উভয়মুখী সাম্যাবস্থায় ভর ক্রিয়া সূত্র প্রয়োগ করে বিয়োজন করা হয়। এখন দেখো এখানে একটা কিছু সূত্র আছে যে কে এ সমান আলফা স্কয়ার সি, কে এ সমান আলফা স্কয়ার সি। তাহলে এখানে আলফা সমান পাচ্ছি √কে ভাগ সি, ঠিক আছে। তাহলে এখন এই যে আলফার সাথে যে সি, এই সি এর যে সম্পর্ক আমরা কি লিখতে পারি? আলফা সমানুপাতিক 1/√c। তাহলে এই যে সিটাকে আমরা বলতে পারি হচ্ছে ঘনমাত্রা, আর আলফাটাকে বলতে পারি পানির বিয়োজন ধ্রুবক। তাহলে পানির বিয়োজন ধ্রুবকের সাথে যে সি এর যে সম্পর্ক সেটা কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক, এখানে লেখা রয়েছে। এখন দেখো এই যে এই সূত্রটা আমরা যেটা পড়লাম সেটার নাম হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এখন এই লঘুকরণ সূত্র কখন কখন প্রযোজ্য হবে? মৃদু অম্ল, মৃদু ক্ষারক, মৃদু তড়িৎ বিশ্লেষণের বেলায় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রযোজ্য হবে, ঠিক আছে, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দেখো সবল অ্যাসিড, অধিকতর H3O প্লাস আর উচ্চতর Ka, এই তিনটা একটু মনে রাখবা। মানে যত সবল অ্যাসিড হবে কে এর মান তত বাড়বে, আর তাতে এই যে H3O প্লাস আয়ন, এই আয়নের সংখ্যাও বাড়বে, ঠিক আছে।
দেখো কে এর তাৎপর্য, কে এর মান যত বেশি হবে অম্লটি তত শক্তিশালী হবে। কিছু শক্তিশালী অম্ল নাম দেওয়া আছে HCl, নাইট্রিক অ্যাসিড আর H2SO4 প্রভৃতি সম্পূর্ণ বিয়োজিত হয়, তাই এদেরকে বলা হয় তীব্র অ্যাসিড। ঠিক আছে। আর তোমার মৃদু অ্যাসিড কোনটা? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে বলা হচ্ছে দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। ঠিক আছে। এবার কে বি এর তাৎপর্য, দেখো এই যে এই এতে হচ্ছে অ্যাসিড কে এ, আর যে কে বি, বি তে হচ্ছে বেস। বেস বেস মানে হচ্ছে ক্ষার, অ্যাসিড মানে হচ্ছে অম্ল। তাহলে কে বি দ্বারা নিশ্চয়ই ক্ষার বুঝাবে। এখন যেটার কে বির মান বেশি থাকবে সে কি হবে? সে বেশি ক্ষার বা ক্ষারক হবে। আর যার কে বির মান কম থাকবে সে তুলনামূলক কম ক্ষারক হবে। ওইখানে যেরকম ছিল কে এর সাথে তুলনা, এখানে আবার সে সেম ভাবে দিচ্ছে যে যার কে এর মান কম নিম্নতর তার দুর্বল, সেটা দুর্বলতর অ্যাসিড। দেখো কিছু অ্যাসিডের নাম রয়েছে, অ্যাসিডের থেকে আমাদের কয়েকটা অ্যাসিডের মনে রাখতে হবে। যে এদের যে এটা আছে কে এর মানটা মনে হচ্ছে, দেখো সবার প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে 2.5 × 10⁻⁷। আর দেখো শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডেই যে 10 এর যে পাওয়ার, সেই পাওয়ারটা পজিটিভ, আর অন্য কোনোটাই কিন্তু পজিটিভ নেই। আর দেখো নিচ থেকে পড়বো হচ্ছে এইচএফ পড়বা, সালফিউরাস পড়বা, আর ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এই চারটা পড়বা। তো ফর্মিক, দেখো ফর মানে মানে 4 ধরতে পারি, আর এই যে 10 এর মাথায় যে পাওয়ার সেটা কিন্তু -4। ঠিক আছে, -4। আর এখানে রয়েছে 1.8 × 10⁻⁴। এখন দেখো অ্যাসিডের শক্তিমাত্রার নির্ভরশীলতা কিসের কিসের উপর নির্ভর করে, এই যে সবগুলো পয়েন্ট পড়া লাগবে, মাস্ট। এটা কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন, সবগুলো মান পড়া লাগবে। ঠিক আছে। তো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে কে যত বেশি হবে সেই অ্যাসিড তত তীব্র অ্যাসিড হবে। আর যেসব সবল অ্যাসিড আছে সেই সবল অ্যাসিডে এই পানি কত পার্সেন্ট বিয়োজিত হয়? 99 থেকে 100% পর্যন্ত বিয়োজিত হয়। 99 থেকে 100% পর্যন্ত বিয়োজিত হলে তাকে বলা হয় তীব্র অ্যাসিড। আর অ্যাসিডিক অ্যাসিডে কত পার্সেন্ট হয়? 0.1 ঘনমাত্রা দরুন মাত্র 1.34%, আর 0.01 ঘনমাত্রা দরুন মাত্র 4.45% বিয়োজিত হয়। 4.45% বিয়োজিত হয়। ঋণাত্মক আয়নের আকার, তো এখানে দেখো যে আয়োডিন আছে, ব্রোমিন আছে, ক্লোরিন আর ক্লোরিন, এগুলো ঋণাত্মক। তাহলে যে যার আকার যত বড় থাকবে সেটা তত তীব্র হবে। তাহলে আয়োডিনের আকার যেহেতু বড়, তাহলে আয়োডিন সবচেয়ে বেশি হবে, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপরে আয়োডিন। ব্রেক লাগবে। আচ্ছা নামাজ পড়তে যাবো তো, ব্রেক দেন। আচ্ছা তাহলে আজকে না এই পর্যন্ত থাক, পরের দিন এরপর থেকে পড়াবানি। অনেক আচ্ছা পড়াইছেন। ঠিক আছে, তাহলে তাহলে একেবারে ইয়ে করে মিটিং এন্ড করে চলে যাও। আর এইটুকু। আপনি রেকর্ডটা দিয়ে, আমি শুরু থেকে দেখতে পারিনি, অনলাইনে ছিলাম না তো একটু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রেকর্ড দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। শিহাব কিছু জিজ্ঞাসা করবা? না ভাই, সমস্যা নেই। আচ্ছা তাহলে এই পেজ পর্যন্ত পড়ে যে অ্যাসিডের যে তীব্রতার, এরপরে আর কিছু আছে পয়েন্ট, এই পয়েন্টগুলো একটু দেখে রাখুন। ক্ষারকের উপর পর্যন্ত প্লেন করে দিলাম।